আপনারা বিভিন্ন সিচুয়েশনে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করবেন। একটা প্রতিষ্ঠানের কোনো প্ল্যান কিংবা কোনো কার্য সম্পাদন শুরু করার পরে অনেক ধরনের প্রবলেমের সম্মুখীন হয়ে থাকে, যেমন ফিনান্সিয়াল প্রবলেম অথবা ওয়ার্কার্স শর্টেজ অথবা কমিউনিকেশন শর্টেজ, বিভিন্ন ধরনের শর্টেজ ফেল করে থাকে। এই শর্টেজ পূরণ করার জন্য বিভিন্ন ধরনের কন্টিনজেন্সি অ্যাপ্রোচ অবলম্বন করে থাকে। এই কন্টিনজেন্সি অ্যাপ্রোচ অবলম্বনটা হচ্ছে সিচুয়েশনের ভিত্তিতে। যেমন আপনার একটা প্রতিষ্ঠানে আপনি প্রোডাক্ট উৎপাদন করবেন, আপনার প্রতিষ্ঠানে কর্মী যা রয়েছে তার থেকে অনেক বেশি দরকার, সেক্ষেত্রে আপনি আউটসোর্সিং এর মাধ্যমে কাজটি সম্পাদন করতে পারেন। আপনার আবার ট্রান্সপোর্টেশনের দরকার, সেক্ষেত্রে আপনার যদি পর্যাপ্ত ভেহিকলস না থাকে, you can hire or outsource. In that case, you can also follow outsourcing to continue your activities. এছাড়া আপনাদের ফিনান্সিয়াল প্রবলেম থাকতে পারে। একটা প্রতিষ্ঠান শুরু করার পর সাপোজ 500 কোটি টাকা দিয়ে প্রতিষ্ঠানটি শুরু করা হলো, then you need also another 100 crore টাকা. You can take money from any financial institution. এই যে প্রবলেম গুলা এবং এর যে সমাধানের পথ রাখা হয়, এটাকেই বলা হয় কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। সো কন্টিনজেন্সি অ্যাপ্রোচ এক কথায় বলতে আমরা বুঝি প্রতিষ্ঠানের উদ্দেশ্য অর্জনের পথে বিভিন্ন সময়ে যে বিভিন্ন বাধার সম্মুখীন হয়, সেই বাধাগুলোকে মোকাবেলা করার জন্য যে প্রত্যেকটা সিচুয়েশনের পরিপ্রেক্ষিতে আলাদা করে যে প্ল্যান করা হয় তাকে বলা হয় contingency approach. এখানে যেটা বলা হয়েছে, contingency approach says that organizations are different, face different situation and require different ways of managing. এই যে আপনাদের বিভিন্ন ধরনের প্রবলেম রয়েছে, এগুলো সমাধানের জন্য বিভিন্ন ধরনের ওয়ে খুঁজে বের করতে হয়। আর্থিক সমস্যা সমাধানের জন্য আপনাকে ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কাছে যেতে হবে, আবার ওয়ার্কার্স প্রবলেম সমাধানের জন্য আপনাকে ইদার রিক্রুটমেন্ট করতে হবে অথবা আউটসোর্সিং এর মাধ্যমে কাজটি সম্পাদন করতে হবে। আপনার যদি ট্রান্সপোর্টেশনের প্রবলেম থাকে, সেক্ষেত্রে আপনাকে ট্রান্সপোর্টেড হায়ার করতে অথবা বাড়ায় নিতে অথবা আউটসোর্সিং এর মাধ্যমে কাজটি সম্পাদন করতে হবে। এক্ষেত্রে আরো অনেক ধরনের, এক্ষেত্রে কতগুলো ভেরিয়েবল যেটা রয়েছে পপুলার ভেরিয়েবল। নরমালি পপুলার বলতে এখানে নরমালি যে ভেরিয়েবল গুলো ফেস করে একটা প্রতিষ্ঠান তার উদ্দেশ্য অর্জনের পথে, সেটা হচ্ছে আপনি একটা প্রতিষ্ঠানের মালিক কিন্তু প্রতিষ্ঠানের সাইজ অনেক ছোট অথবা সাইজ অনেক বড়, সেক্ষেত্রে আপনাকে অনেকগুলো পথ অবলম্বন করতে হয়। যেমন এখানে বলা আছে as size increase so do the problems of coordination. একটা প্রতিষ্ঠানের সাইজ যত বড় হবে প্রবলেম তত বৃদ্ধি হবে। যেমন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয় আগে ছিল অনেক ছোট, এখন বিশ্ববিদ্যালয়ের আকার যেরকম বড় হচ্ছে, ডিপার্টমেন্টের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, টিচার স্টুডেন্ট সবকিছুর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, একই সাথে প্রবলেম বৃদ্ধি পাচ্ছে। যেরকম আপনার অ্যাকোমোডেশনের প্রয়োজন হচ্ছে, টিচারদের ডরমিটরি ব্যবস্থা করার প্রয়োজন হচ্ছে, ট্রান্সপোর্টেশনের দরকার হচ্ছে, এই সবগুলো বিষয় কনসিডার করতে হবে। একই সাথে আপনার 101 একরের যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এর ইনফ্রাস্ট্রাকচার পরিবর্তন করার জন্য নতুন করে জমি অধিগ্রহণের প্রয়োজন হচ্ছে। এটা হচ্ছে অর্গানাইজেশন সাইজ। এখানে যেমন এক্সাম্পল দেওয়া আছে, ফর ইনস্ট্যান্স the type of organization structure appropriate for an organization of 50,000 employees is likely to be different for an organization of 50 employees. এখানে যেটা আমি বলেছিলাম, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাইজ যখন ছোট ছিল তখন যে ধরনের ইনফ্রাস্ট্রাকচার অথবা ফ্যাসিলিটিস এর আন্ডারে প্রতিষ্ঠানটি পরিচালনা করা সম্ভব ছিল, এখন সেটি আর সম্ভব নয়। প্রতিষ্ঠানটির শুরুর দিকে ডিপার্টমেন্ট ছিল ফার্মেসি, সিএসটি, ফিশারিজ অ্যান্ড মাইক্রোবায়োলজি, 4টা ডিপার্টমেন্ট ছিল। 4টা ডিপার্টমেন্ট থাকার কারণে এই সাইজ, স্টুডেন্ট এবং টিচার সংখ্যা অনেক কম ছিল। তখন ট্রান্সপোর্টেশনের জন্য গাড়ির সংখ্যাও কম দরকার হতো। একইভাবে আপনার অ্যাকোমোডেশনের জন্য আব্দুল সালাম যে হল ছিল সেটাই যথেষ্ট ছিল। তখন সব স্টুডেন্টরাই আবাসিক ছিল, কিন্তু এখন স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আবাসিক স্টুডেন্টকে অ্যাকোমোডেট করা সম্ভব হচ্ছে না, সেটাই হচ্ছে এখানে। এখন তাহলে কি করতে হবে,
আপনার প্রতিষ্ঠান বৃদ্ধির সাথে সাথে আপনাকে নতুন করে প্ল্যান করতে হবে। ইউ হ্যাভ টু অ্যাকোয়ার নিউ ল্যান্ডস টু এস্টাবলিশ নিউ রেসিডেন্সিয়াল হল, অথবা আপনাকে নতুন করে ট্রান্সপোর্টেশনের সুযোগ সৃষ্টি করতে হবে। অ্যাট দ্য সেম টাইম টিচারদের জন্য ডরমেটরি ব্যবস্থা করতে হবে। যেমন আগে সব টিচাররাই ডরমেটরিতে থাকতো, স্টুডেন্টরাও থাকতো, এখন এটা ডরমেটরিতে অ্যাকোমোডেট করা সম্ভব নয়। তাহলে প্রথম প্রবলেম হচ্ছে অর্গানাইজেশনের সাইজ বৃদ্ধির সাথে সাথে প্রতিষ্ঠান তার বিভিন্ন ধরনের প্রবলেমের সম্মুখীন হয়ে থাকে। সেটা হচ্ছে প্রতিষ্ঠানের সাইজ যখন ছোট থাকে, এর কর্মচারী অথবা কর্মকর্তার সংখ্যা কম থাকে, তাদের ম্যানেজমেন্টটাও অনেক পরিচালনা করা অনেক সহজ। ইট ইজ ইজি টু ম্যানেজ এ স্মল সাইজ অর্গানাইজেশন দেন লার্জ টাইপ অর্গানাইজেশন। এটাই বলা হয়েছে অর্গানাইজেশন সাইজ। রুটিননেস অফ টাস্ক টেকনোলজি। রুটিননেস অফ টাস্ক, একটা প্রতিষ্ঠানকে তার উদ্দেশ্য অর্জনের জন্য কিছু কাজ রুটিন করতে হয়, এর বাহিরেও আবার কিছু কাস্টমাইজ কাজ সম্পাদন করতে হয়। এখানে যেরকম বলা আছে, টু অ্যাচিভ ইটস পারপাস অ্যান অর্গানাইজেশন ইউজেস টেকনোলজি। টেকনোলজি বলতে এখানে বলছে ইউজ অফ টুলস অ্যান্ড টেকনিক। আপনি একটা কার্য সম্পাদনের জন্য যে পদ্ধতি অবলম্বন করেন সেটাকে বলা হয় টেকনোলজি। অ্যান্ড কম্পিউটার অথবা আপনি কোনো সফটওয়্যার যেটা ইউজ করেন, ইট ইজ নট টেকনোলজি, হচ্ছে আপনার টুলস অথবা এটা হচ্ছে আপনার রিসোর্সেস। টেকনোলজি হচ্ছে আপনি যে উপায়ে কার্য সম্পাদন করেন। Routine technologies requires organization structure, leadership style, and control system that are different from those required by customized or non-routine technology. Routine technologies বলতে বোঝানো হয় আপনি প্রতিদিন যে নিত্য নৈমিত্তিক কার্য সম্পাদন করে থাকেন। সাপোজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিত্য নৈমিত্তিক কাজের ভিতর রয়েছে ক্লাস নেওয়া এবং একাডেমিক কিছু কার্য সম্পাদন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু কার্য সম্পাদন করা। এই রুটিন কাজের জন্য আপনার একটা স্ট্রাকচার দরকার। সাপোজ আপনার ক্লাসরুম রয়েছে, লিডারশিপ দরকার, লিডারশিপ স্টাইল, চেয়ারম্যান যে লিডারশিপটা ফলো করে, অ্যান্ড কন্ট্রোল সিস্টেম, কিভাবে ক্লাসগুলো সম্পাদিত হবে, এভরিথিং, যেটা হচ্ছে আপনার রুটিন কাজ। এখন আপনার যদি হঠাৎ করে কোনো একটা প্রোগ্রাম, সাপোজ ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেন এবছর, অথবা আপনি একটা কনভোকেশনের আয়োজন করেন, যেটা আপনার রুটিন কাজ না। রুটিন বলতে বোঝানো হয় নিত্য নৈমিত্তিক কাজ, প্রতিদিন যে আপনি প্রতিষ্ঠানে কার্য সম্পাদন করে থাকেন। সেক্ষেত্রে আপনাকে কনভোকেশন অ্যারেঞ্জ করার জন্য আউটসোর্সিং এর প্রয়োজন হতে পারে, নতুন এমপ্লয় নিয়োগ করার প্রয়োজন হতে হয়, এবং লিডারশিপে পরিবর্তন আনার দরকার হতে পারে। এখানে এটাই বলা হচ্ছে রুটিননেস অফ টাস্ক টেকনোলজি। আপনার নতুন সিচুয়েশনে নতুন করে লিডারশিপ স্টাইল, স্ট্রাকচার অ্যান্ড কন্ট্রোল সিস্টেমের পরিবর্তন আনা দরকার। এনভায়রনমেন্টাল আনসার্টেনটি। এখানে আনসার্টেনটি, সার্টেনটি অ্যান্ড রিস্ক, এই বিষয়টা আমরা পরে ডিসকাস করবো। এখানে একটু বলে দিই, the degree of uncertainty caused by environmental changes influence the management process. Degree of uncertainty, এখানে environmental change বলতে বোঝানো হয় environment, টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট হতে পারে। আপনি যে বর্তমান যে প্রযুক্তিতে রয়েছে সেটা হচ্ছে আপনার টেকনোলজিক্যাল এনভায়রনমেন্ট। দেন পলিটিক্যাল এনভায়রনমেন্ট চেঞ্জ হতে পারে, দ্যাট মিনস রাজনৈতিক অবস্থা যখন পরিবর্তন হয় সেক্ষেত্রে আপনার সে অনুযায়ী ম্যানেজমেন্টকে তার প্রসেসে পরিবর্তন আনতে হয়। ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট, সেটা পরিবর্তন হতে পারে। এসব পরিবর্তনের কারণে প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে তার যে স্টেবল এবং প্রেডিক্টেবল এনভায়রনমেন্ট সে সবসময় চিন্তা করে থাকে, এটার পরিবর্তে সে আনপ্রেডিক্টেবল অবস্থার জন্য সবসময় প্রস্তুত থাকতে হয় এবং সে অনুযায়ী কার্য সম্পাদন করতে হয়। সাপোজ এনভায়রনমেন্টাল আনসার্টেনটি, এখানে আপনাদের করোনা সিচুয়েশন আপনি যদি এক্সাম্পল হিসেবে নিয়ে আসেন, কোন আরএনজি ম্যানুফ্যাকচার ইন্ডাস্ট্রি অথবা আপনাদের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কখনো চিন্তা করেনি আপনাদেরকে এই পর্যায়ে এসে অনলাইনে ক্লাস সম্পাদন করতে হবে, কিন্তু বর্তমানে ইউজিসি এটা বাধ্য হয়েছে করোনা সিচুয়েশনের কারণে, কারণ মানুষের হেলথ এবং তাদের সিকিউরিটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। যে বিষয়টা ইউজিসি চিন্তা করেনি, হঠাৎ করে তাকে নতুন করে সিদ্ধান্ত নিতে হয়েছে স্টুডেন্টদেরকে ফ্যাসিলিটিস যত সম্ভব প্রোভাইড করতেছে এবং টিচারদেরকে বিডিআরএন রেজিস্ট্রেশনের মাধ্যমে অনলাইন ক্লাস পরিচালনার জন্য নির্দেশ দেওয়া হয়েছে, যাতে তারা সেশন জটটা কাটিয়ে উঠতে পারে।
এটা হচ্ছে আপনার এনভায়রনমেন্টাল আনসার্টেনটি, যেটা আমি জানি না আসলে। আনসার্টেন বলতে এমন একটা সিচুয়েশন যেটা আমি জানি না, সার্টেন বলতে যেটা আমি জানি, আর রিস্ক বলতে এমন একটা সিচুয়েশন যে বিষয়টা আমি জানি হতেও পারে নাও হতে পারে। কিন্তু করোনা সিচুয়েশন এমন একটা, এটা যে এরকম হঠাৎ করে চলে আসবে এটা কারো আইডিয়া ছিল না। দ্যাট মিনস আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের জন্য যে সিদ্ধান্ত নেওয়া হয় সেটা হচ্ছে আপনার কন্টিনজেন্সি ভেরিয়েবল। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, আমাদের যে সমাজে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো ভাবে ডিফারেন্ট in terms of the desire for growth, autonomy, tolerance for ambiguity and expectations. প্রত্যেকটা মানুষের ডিফারেন্সেস হওয়ার কারণে সে যখন একটা টিম বা একটা প্রতিষ্ঠানের কাজ করে তখন সে তার এই পরিবর্তনটা তাদের কাজে প্রভাব বিস্তার করে। এই জন্য প্রতিষ্ঠানের ম্যানেজমেন্টকে প্রত্যেক ব্যক্তির ধরন অনুযায়ী একটা কন্টিনজেন্সি প্ল্যান তৈরি করে নিতে হয়। যখন কোনো বিশৃঙ্খলা দেখা দিবে তখন তারা কাজটা কিভাবে টিম আকারে আবার সম্পন্ন করে থাকবে। এটাই হচ্ছে আমাদের চারটা মূল যে কন্টিনজেন্সি ভেরিয়েবল পপুলার রয়েছে সেটা। তাহলে কন্টিনজেন্সি হচ্ছে আমাদের বাধা, প্রতিষ্ঠানের কার্য সম্পাদনের ক্ষেত্রে আমরা যে বাধার সম্মুখীন হই এবং বিভিন্ন সময়ে সেটা সমাধানের জন্য যে ব্যবস্থা গ্রহণ করে থাকি, এটাই হচ্ছে আমাদের কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। সাপোজ আপনি এবছর ডিসেম্বরের সেকেন্ড সেমিস্টার শেষ করবেন, বাট সামহাউ আপনি পারতেছেন না, এই জন্য আপনি যে আলাদা অ্যাপ্রোচ নিয়ে থাকবেন সেটা হচ্ছে আপনার কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। পপুলার কন্টিনজেন্সি অ্যাপ্রোচ অর্গানাইজেশন সাইজ অনুযায়ী হতে পারে। দ্যাট মিনস আপনার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ইনিশিয়ালি ডিপার্টমেন্ট ছিল 4টা, সবাই আবাসিক ছিল। এখন কন্টিনজেন্সি, তখন কোনো ট্রান্সপোর্টেরও দরকার হতো না। এখন স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধির সাথে সাথে আপনার নতুন নতুন করে ট্রান্সপোর্টেশনের সুযোগ সৃষ্টি করতে হয়েছে, এটা হচ্ছে আপনার কন্টিনজেন্সি অ্যাপ্রোচ। নিউ টিচার রিক্রুট করতে হয়েছে, নতুন একাডেমিক ভবন নির্মাণ করতে হয়েছে। দিস আর অল কন্টিনজেন্সি ভেরিয়েবলস। রুটিননেস অফ টাস্ক টেকনোলজি, আপনি যে নিয়মিত যে কাজগুলো করে থাকেন সেটা হচ্ছে আপনার রুটিন কাজ। নিয়মিত কাজের বাহিরে যে কাজগুলো সম্পাদন করে থাকেন সেটা হচ্ছে আপনার নন রুটিন ওয়ার্ক। এখন রুটিন ওয়ার্ক হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিদিন ক্লাস নেওয়া, তার কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কার্য সম্পাদন করা এবং অফিসিয়াল কিছু ডকুমেন্ট মন্ত্রণালয়ের সাথে কমিউনিকেট করা। এর বাইরে রুটিন যে কাজগুলো হতে পারে, নন রুটিন কাজ হতে পারে হঠাৎ করে আপনি একটা কনভোকেশনের আয়োজন করেন, দিস ইজ নট রুটিন, একটা সাডেন ওয়ার্ক। এর জন্য আপনাকে কাস্টমাইজ কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, আউটসোর্সিং এর ব্যবস্থা করতে হবে অথবা নিউজ সিকিউরিটির ব্যবস্থা করতে হবে, লিডারশিপের জন্য নতুন লোক এমপ্লয় করতে হবে। দিস আর অল নন রুটিন ওয়ার্ক। সৌন্দর্য বর্ধনের জন্য কিছু লোক নিয়োগ করতে হবে। তারপর ইনফ্রাস্ট্রাকচার, রাস্তাঘাট উন্নয়নের জন্য কিছু লোক নিয়োগ করতে হবে এবং কার্য সম্পাদন করতে হবে। দিস আর অল রুটিননেস অফ টাস্ক টেকনোলজি, যেটা আপনার পরিবর্তিত সিচুয়েশনের সাথে কার্য সম্পাদন করতে হয়। এনভায়রনমেন্টাল আনসার্টেনটি মিনস হঠাৎ করে এনভায়রনমেন্ট যদি পরিবর্তন হয়ে যায় দেন হোয়াট শুড ইউ ডু। এখন হচ্ছে আপনার করোনা সিচুয়েশন, আপনাদের কখনো চিন্তাই করা হয়নি যে আপনি করোনার মধ্যে ক্লাস হবে, বাট ইউজিসি আপনাকে বাধ্য করে, ইউজিসি না সরি, পরিস্থিতি আপনাকে বাধ্য করেছে এই করোনা সিচুয়েশনের মধ্যে অনলাইনে ক্লাস সম্পাদন করার জন্য। বিকজ এটা আমাদের আনপ্রেডিক্টেড ছিল যে করোনা এরকম স্টার্ট করবে এবং একাডেমিক কার্যক্রম ব্যাহত করবে। এখন করোনার কারণে যদি সব ধরনের একাডেমিক কার্যক্রম বন্ধ রাখা হয় তাহলে প্রতিষ্ঠানকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। যেমন ডিসেম্বরের ভিতরে আমাদের টার্গেট ছিল 2 কমপ্লিট করা, ডিসেম্বরকে এখন ক্রস করে সেটা ফেব্রুয়ারি কিংবা মার্চে চলে যেতে পারে। যদি একটু লেন্দি হবে কিন্তু উই ক্যান কমপ্লিট। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস, প্রত্যেকটা মানুষ তার গ্রোথ, অটোনমি, টলারেন্স এবং এক্সপেকটেশন অনুযায়ী ডিফারেন্স। These and other individual differences are particularly important when managers select motivation technique and leadership style and job design. একজন ব্যক্তি যখন, প্রত্যেকটা মানুষ যখন ভিন্ন হয় তখন তাকে মোটিভেট করার প্রয়োজনটাও ভিন্ন হয়ে থাকে। ইন্ডিভিজুয়াল ডিফারেন্সেস কারণে ম্যানেজার তার মোটিভেশন কিভাবে তাদেরকে কাজে উৎসাহিত করা যায় ধরনগুলো চেঞ্জ করে থাকবে। কিভাবে চেঞ্জ করতে হয়? সাপোজ একজন ব্যক্তির চাহিদা হচ্ছে খাদ্য, তাকে সেই পরিমাণ কাজের জন্য উৎসাহিত। এখন আরেকজন ব্যক্তি
উদ্দেশ্য হচ্ছে সেলফ অ্যাকচুয়ালাইজেশন। তার অনেক অর্থ সম্পদ আছে, এখন যে ব্যক্তির খাদ্যের প্রয়োজন তাকে কাজ দিলে সে কাজ করতে উৎসাহ। আরেকজন ব্যক্তির খাদ্যের প্রয়োজন নেই, আমরা সেলফ অ্যাকচুয়ালাইজেশনে না যাই, তার সিকিউরিটির দরকার। দ্যাট মিনস সে কাজ পারে এবং যে কোনো প্রতিষ্ঠানে সে কাজ করতেছে, বাট সে ইনসিকিউরিটির মধ্যে ভুগতেছে যে কোনো সময় তার চাকরিটা চলে যেতে পারে। এই সিকিউরিটি প্রদানের জন্য তাকে স্থায়ী কাজে নিয়োগ দেওয়া হচ্ছে তাকে মোটিভেট করার অন্যতম প্রধান মাধ্যম। এই হঠাৎ করে কাউকে নতুন পদে নিয়োগ প্রদানের জন্য প্রতিষ্ঠান বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ ফলো করে থাকে। যখন কোনো ব্যক্তি অস্থায়ী থাকবে, যে কাজে আগ্রহী না, তাকে স্থায়ী করার জন্য প্রতিষ্ঠান ব্যবস্থা নিয়ে থাকে। এই হচ্ছে আমাদের চারটা মূলত অ্যাপ্রোচ। কন্টিনজেন্সি মানে হচ্ছে আপনার বিভিন্ন সিচুয়েশন যেটা আপনার উদ্দেশ্য অর্জনের পথে বাধা সৃষ্টি করতে পারে, সেক্ষেত্রে আপনি কি ধরনের ব্যবস্থা নিয়ে থাকবেন। সাইজ অনুযায়ী, টাস্ক অনুযায়ী, এনভায়রনমেন্ট এন্ড ইন্ডিভিজুয়াল ডিফারেন্স। These are four these are the four different variables. এখন আমাদের কন্টিনজেন্সি অ্যাপ্রোচ যাওয়ার পরে আমরা যে বিষয়গুলো দেখবো, আসলে ডিসিশন মেকিং এর জন্য আমরা কি কি ব্যবস্থা করে থাকি। ডিসিশন মেকিং এর জন্য বিভিন্ন ধরনের সিচুয়েশন রয়েছে। একটা প্রতিষ্ঠান বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে তার প্রতিষ্ঠানের জন্য সিদ্ধান্ত গ্রহণ করে থাকে। একটা হচ্ছে ডিসিশন মেকিং, আমরা প্রথমে বলে নিই, ডিসিশন মেকিং হচ্ছে চুজিং দ্য বেস্ট অল্টারনেটিভ অ্যামং দ্য ডিফারেন্ট অল্টারনেটিভ। আপনার 4টা বা 5টা প্ল্যান রয়েছে, এর মধ্যে থেকে আপনি একটা প্ল্যান সিলেক্ট করবেন, সেটা হচ্ছে আপনার ডিসিশন মেকিং। এটা যদি আমরা এভাবে একটু দেখি, দ্যাট মিনস এটা হচ্ছে আপনার প্ল্যান অন। প্ল্যান অন হচ্ছে আপনার সাপোজ এটা হচ্ছে আপনার প্ল্যান অন। প্ল্যান অন রিকোয়ার প্ল্যান অন, এই প্ল্যান অন ইমপ্লিমেন্টেশনের মাধ্যমে আপনি ইনকাম করতে পারেন। সাপোজ প্রত্যেকটা প্ল্যানে আপনি ইমপ্লিমেন্ট করতে পারেন 1 কোটি টাকা, এর জন্য আপনার ইনভেস্টমেন্ট দরকার হয়। সাপোজ প্ল্যান অন এর জন্য আপনি ইনভেস্ট করলেন 1 crore টাকা। প্ল্যান অন এর জন্য আপনার ইনভেস্টমেন্ট করার প্রয়োজন হচ্ছে সাপোজ 1 crore টাকা। 1 crore টাকা আপনি যদি ইনভেস্ট করেন 1 বছরের জন্য, দেন 1 year, 1 বছরের জন্য যদি আপনি ইনভেস্ট করেন, দেন ইউ উইল গেট সাপোজ 1 লাখ টাকা আপনি প্রফিট পাচ্ছেন। একইভাবে প্ল্যান বি রয়েছে। প্ল্যান বি তে যদি আপনি ইনভেস্ট করেন, প্ল্যান বি রয়েছে আপনার। প্ল্যান বি তে যদি আপনি ইনভেস্ট করেন,
প্ল্যান বি তে যদি স্যার F12 এ ক্লিক করলে মনে জি স্যার কিবোর্ডে F12 এ ক্লিক করলে মনে হয় ঠিক হয়ে যায়, ওই বাংলা থেকে ইংলিশ যে টাইপটা আসছে। আমি ঠিক করতেছি, ঠিক হচ্ছে না। আচ্ছা দেখ, ল্যাপটপের কি দিয়ে ট্রাই করেছি, আলাদা কি দিয়ে ট্রাই করতেছি, হচ্ছে না। হয় আবার ঠিক হয়ে যায়, অটো হয়ে গেছে। প্ল্যান বি তে যদি আমি ইনভেস্ট করি তাহলে প্ল্যান বি তে ইনভেস্ট করলে আপনার প্ল্যান অন ইনভেস্ট করলে 1 crore টাকা 1 বছর যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার 1 লক্ষ টাকা ইনকাম হয়। সাপোজ আমি যদি 80 লাখ টাকা সাপোজ সাপোজ 80 লাখ টাকা যদি, এটা আমি আজকে হাতেই লিখতে হবে যা বোঝা যাচ্ছে। আপনার প্ল্যান বি অনুযায়ী আপনি যদি প্ল্যান বি সাপোজ প্ল্যান বি তে যদি আপনি 80 লাখ টাকা সাপোজ ইনভেস্ট করেন, আপনি প্ল্যান বি তে 80 লাখ টাকা ইনভেস্ট করলে এবছর 2 বছরে আপনার প্রফিট আসে 1 লক্ষ টাকা। আবার প্ল্যান সি রয়েছে, এক্ষেত্রে যদি আপনি ইনভেস্ট করেন, প্ল্যান ওয়ানে 1 কোটি টাকা 1 বছর ইনভেস্ট করলে 1 লক্ষ টাকা ইনকাম হয়। প্ল্যান বি তে 80 লক্ষ টাকা 2 বছর ইনভেস্ট করলে 1 লক্ষ টাকা প্রফিট হয়। একইভাবে প্ল্যান সি রয়েছে, সেক্ষেত্রে যদি আপনি 50 লক্ষ টাকা 5 বছর ইনভেস্ট করেন, আপনার ইনকাম হচ্ছে 1 লক্ষ টাকা। সাপোজ এখানে 50 লাখ 5 ইয়ার্স, তাহলে আপনি যদি হিসাব করেন 1 বছরের হিসাব যদি নিয়ে আসেন তাহলে 1 crore টাকা আপনি 1 বছর ইনভেস্ট করেন, তাহলে আপনার ইনভেস্টমেন্ট 1 crore। আবার প্ল্যান বি তে আপনি 80 লক্ষ টাকা 2 বছরের জন্য ইনভেস্ট করতে হচ্ছে, তাহলে 80 লক্ষ টাকা ক্রস 2, আপনার টোটাল ইনভেস্টমেন্ট 1 কোটি 60 লক্ষ টাকা 1.6 crore। আপনার একইভাবে যদি আপনার প্ল্যান সি তে যান তাহলে 50 crore টাকা 5 ইয়ার্স, 50 লাখ টাকা 5 ইয়ার্স, 2 কোটি 5 লক্ষ টাকা আপনার ইনভেস্ট করতে হচ্ছে 1 ইয়ার হিসাব করলে। সো আপনার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 বছর হিসাবে আপনার টোটাল ইনভেস্টমেন্ট হচ্ছে 1 crore। 1 crore হচ্ছে 1 বছর হিসাবে প্ল্যান ওয়ানে, 1.6 crore হচ্ছে প্ল্যান বি তে, 2.5 crore হচ্ছে প্ল্যান সি তে। এখন এই হিসাব করলে আপনার টোটাল প্রফিটের পরিমাণ ঠিক একই থাকতেছে 1 লক্ষ টাকা। সুতরাং উইল কনসিডার প্ল্যান এ। এটা হচ্ছে আপনাদের সহজ একটা এক্সাম্পল। এক্সাম্পল অনেক কঠিন হয়ে থাকে নরমালি, টাইম ভ্যালু অফ মানি, সময় অর্থমূল্য, ইন্টারেস্ট রেট, অনেক কিছু হিসাব করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়ে থাকে। এক্ষেত্রে আমাদের সিদ্ধান্ত যেহেতু ডিসিশন সিম্পল ইস্যু, আমরা যেহেতু শিখবো সেজন্য সিম্পলটাই আমরা দেখলাম। তাহলে ডিসিশন হচ্ছে আমাদের 1 crore টাকা। এখন আমাদের প্রশ্ন হচ্ছে ডিসিশনের পরে ডিসিশন মেকিং আন্ডার ডিফারেন্ট সিচুয়েশন। ডিসিশন মেকিং আন্ডার সার্টেনটি, ডিসিশন মেকিং আন্ডার সার্টেনটি আসে তখন যখন উই হ্যাভ সাফিসিয়েন্ট ইনফরমেশন। যেমন মনে করেন যে আপনি আপনার কাছে 1 কোটি টাকা আছে, আপনি যদি ব্যাংকে রাখেন তাহলে 10% হারে আপনি ইন্টারেস্ট পাবেন, এটা হচ্ছে সার্টেন আপনার জন্য। কারণ ব্যাংক দেউলিয়া হওয়ার আগে আপনার টাকা দিতে বাধ্য থাকে, দিস ইজ সামহাউ সার্টেন। অথবা আগামীকাল সূর্য উঠবে, এটা তো সবাই দেয়, এজন্য আমি দিলাম না। ডিসিশন মেকিং আন্ডার সার্টেনটি হচ্ছে আপনার যখন কোনো সিদ্ধান্ত নেবেন যে আমি এই ব্যবসাটা করব এবং তার রেজাল্টটা সার্টেন,
কম হবে না, বেশি হবে না। 10% ইন্টারেস্টে আপনি সাপোজ 50,000 টাকায় রাখলেন, 50,000 টাকা 10% ইন্টারেস্টে রাখলে 1 বছরে আপনার ইন্টারেস্ট হচ্ছে 5,000 টাকা। 1 টাকা বেশিও হবে না, কম হবে না। এখন ডিসিশন মেকিং আন্ডার সার্টেনটি, আনসার্টেনটি। এখন একজন ব্যক্তির কাছে আপনি এই টাকা রাখলেন ব্যাংকের কাছে না রেখে, সে বলল যে 20% ইন্টারেস্ট দিবে। এখন 1 বছরের মধ্যে ওই ব্যক্তি যদি মারা যায়, আপনি তো কোনো টাকাই পাবেন না, আসলেও হারাবেন, ইন্টারেস্টও হারাবেন। এটা হচ্ছে আপনার জন্য আনসার্টেন। আপনি ভবিষ্যতে পেতেও পারেন, নাও পেতে পারেন, কিংবা সব টাকাও হারানো যেতে পারে। এখন মনে করেন যে আপনি তার কাছে টাকা ধার দিলেন, তার কোনো উত্তরাধিকারী নেই এবং তার কোনো আত্মীয় স্বজন নেই, then it will remain uncertain, আমি পাবো কি পাবো না, I don't know. And decision making under risk, এই সিচুয়েশন যখন আসে তখন আমাদেরকে হিসাব নিকাশের প্রশ্ন আসে। ডিসিশন মেকিং আন্ডার রিস্ক, যখন আপনার কাছে পর্যাপ্ত ইনফরমেশন থাকবে যে আমি ব্যবসা থেকে লাভ করতেও পারি অথবা লসও করতে পারি, লাভ করার যেমন সম্ভাবনা আছে, লসেরও তেমন সম্ভাবনা আছে, এইরকম সিচুয়েশন যখন হবে, then it is called decision making under risk. যেমন মনে করেন আপনাকে একটা 50,000 টাকা আপনার হাতে আছে, এখন মার্কেট সিচুয়েশন যদি ফেভারেবল হয় তাহলে আপনি 50,000 টাকা ইনভেস্ট করে 5,000 টাকা লাভ করবেন, আর আনফেভারেবল হলে 50,000 টাকা ইনভেস্ট করে আপনি 3,000 টাকা লাভ করবেন। দ্যাট মিনস মার্কেট যদি আপনার পক্ষে হয়, যেমন করোনা সিচুয়েশন যদি না থাকে তাহলে আপনি পাবেন 5,000 টাকা আপনি লাভ করতে পারবেন। আর এরকম যদি কোনো সিচুয়েশন থাকে দেন আপনি 3,000 টাকা লাভ করেন। এরকম আপনার আরো একটা প্ল্যান আছে, সেক্ষেত্রে আপনি যদি ইনভেস্ট করেন ছোট, ওটা হচ্ছে বড় প্ল্যান, সেটা হচ্ছে ছোট প্ল্যান, সেক্ষেত্রে আপনি 4,000 টাকা ইনকাম করতে পারেন। ওই ক্ষেত্রে আপনার কোনো ফেভারেবল কিংবা আনফেভারেবল সিচুয়েশন নেই। এরকম এই যে 3টে সিচুয়েশন, এর মধ্যে থেকে আপনাকে ক্যালকুলেট করতে হবে আপনি কতটা রিস্ক নেবেন। বড় প্ল্যান যদি আপনি গ্রহণ করেন, আপনার লাভ হওয়ার সম্ভাবনা যেরকম বেশি, তেমনি লাভ কম হওয়ার সম্ভাবনাও বেশি। আবার যদি মাঝারি প্রজেক্ট কোনো গ্রহণ করেন, আপনার 4,000 টাকা লাভ হতে পারে, এটা আপনার রিস্কের মধ্যে রয়েছে। এটা আপনি ক্যালকুলেট করে দেখলেন। সার্টেন হচ্ছে আপনি অবশ্যই পাবেন, আনসার্টেন হচ্ছে আপনি জানেন না, রিস্ক হচ্ছে আপনি পেতেও পারেন নাও পেতে পারেন। সেকেন্ড, এই যে 3টে অপশনের ভিতরে আমি 3টে গ্রহণ করলাম, 3টের ভিতরে একটা গ্রহণ করবো, একটা 5,000, একটা 3,000, আর একটা হচ্ছে 4,000 টাকা। এর যে প্রবাবিলিটি, সাপোজ পসিবিলিটি, প্রবাবিলিটি বলতে আপনার স্ট্যাটিস্টিক্সে বলছেন পসিবিলিটি অফ হ্যাপেনিং। বড় প্রজেক্টে ইনভেস্ট করলে লাভ হওয়ার অথবা লস হওয়ার সম্ভাবনা 80%। দেন 80% ক্যালকুলেট করলে কত হয় আমরা বোর্ডে দেখতে পারলে ভালো হতো, বাট বোর্ড তো ডিস্টার্ব করতেছে। প্ল্যান এ, আপনি যদি প্ল্যান এতে ইনভেস্ট করেন, দেন ফেভারেবল মার্কেট সিচুয়েশনে আপনি পাবেন 50,000 টাকায় 5,000 টাকা প্রফিট, অ্যান্ড 3,000 টাকা প্রফিট পাবেন আপনি যদি আনফেভারেবল সিচুয়েশন হয়। আমরা উপরে লিখে দিই ফেভারেবল মার্কেট, এতে পজিটিভ মার্কেট লিখে দিই, তাহলেই হবে। পজিটিভ মার্কেট, এটা হচ্ছে আপনার পজিটিভ মার্কেট, আর এটা হচ্ছে আপনার নেগেটিভ মার্কেট। আপনার মার্কেট যদি নেগেটিভ হয়, আপনি 3,000 টাকা সর্বোচ্চ প্রফিট অর্জন করতে পারেন। your investment is 50 lakh,
and plan B এখানে আমরা যদি plan B এর কথা দেখি, plan B এটা স্মল প্রজেক্ট, you can achieve 4000 টাকা প্রফিট। এখন উভয় ক্ষেত্রে আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে 50 লাখ টাকা। প্ল্যান এ হচ্ছে আপনি লার্জ প্রজেক্টে ইনভেস্ট করবেন 5000 টাকা, পজিটিভ যদি মার্কেট থেকে হয়, আর নেগেটিভ হলে 30% আপনার প্রফিট হবে। আবার 3000 টাকা। আবার যদি প্ল্যান বি তে আপনি ফলো করেন, দেন ইউ ক্যান জেনারেট 4000 টাকা অ্যাজ প্রফিট। ইন দ্যাট কেস ফর প্ল্যান এ আপনার প্রবাবিলিটি হচ্ছে 80% প্রফিট হওয়ার সম্ভাবনা, and in case of plan B profit probability is suppose 90%. Now you will calculate which project you should follow. এই ক্ষেত্রে আপনার দেখা যায় প্ল্যান এ আপনার পজিটিভ মার্কেট সিনারিও আমরা 5000 নিলাম, 5000 ক্রস 0.8 ইকুয়াল টু আমাদের আসে 4000 টাকা অ্যাজ প্রফিট যদি পজিটিভ মার্কেট সিনারিও হয়। দেন প্ল্যান বি 4000.90 300। আবার প্ল্যান এ যদি আনফেভারেবল মার্কেট সিচুয়েশন হয়, দেন 3000 equal to 80%। এই তিনটা হচ্ছে আমাদের বর্তমানে ডিসিশন নেওয়ার সিনারিও। এক্ষেত্রে আমাদের 50 লক্ষ টাকা ইনভেস্টমেন্ট হবে, আমরা তিনটা যে কোনো একটা সিচুয়েশনের মধ্যে থাকবো। প্ল্যান এ যদি গ্রহণ করি তাহলে আমার 4000 টাকা লাভ হবে অথবা 2400 টাকা লাভ হবে। এটা হচ্ছে মার্কেট পজিটিভ এবং নেগেটিভ থাকার উপর ডিপেন্ড করে। কিন্তু প্ল্যান বি এটা হচ্ছে ছোট মার্কেট, এই মার্কেটে প্ল্যান এ পজিটিভ অথবা নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নয়, কারণ হচ্ছে কাস্টমাররা এই মার্কেটে যারা আছে তারাই থাকবে। অবস্থা যাই হোক না কেন, যেমন চাল, ডাল, লবণ, এইসব দ্রব্য যেখানে ক্রয় করা হয়, অবস্থা যাই হোক না কেন সবাই এটা ক্রয় করবে। এটা চেঞ্জ হতে পারে, 90% এর মধ্যে এটা সম্ভাবনা থাকেই। সুতরাং আমার প্ল্যান বি যদি গ্রহণ করি আমার প্রফিট হওয়ার সম্ভাবনা 3600। সুতরাং ইন দ্যাট কেস হুইচ প্রজেক্ট শুড উই টেক, এটা হচ্ছে আমাদের ডিসিশন। এটাই হচ্ছে আমাদের ডিসিশন মেকিং আন্ডার রিস্ক। আমাদের প্রফিট কতটা হবে এবং কতটা হবে না। এক্ষেত্রে যদি প্রফিট নেগেটিভও কোথাও হতে পারে, এটা হচ্ছে আমাদের ডিসিশনের সিদ্ধান্ত। তাহলে ফার্স্ট অন ছিল আমরা সবকিছু জানি, ফার্স্ট অন ছিল আমাদের ডিসিশন মেকিং আন্ডার সার্টেনটি। দ্যাট মিনস আমরা ব্যাংকে টাকা রাখবো, 10% হারে আমাকে ইন্টারেস্ট দিবে, 5000 টাকা আমি পাবো, এটা সার্টেন, কোনো লস নেই। সেকেন্ড সিচুয়েশন ছিল আনসার্টেন, একজন ব্যক্তির কাছে আমি 50,000 টাকা রাখবো, সেই ব্যক্তি বেঁচে থাকবে কি মারা যাবে এর কোনো নিশ্চয়তা নেই, যদি বেঁচে থাকে আমি পাবো, মারা গেলে পাবো না। সো আনসার্টেন সম্পূর্ণ, এই বিষয়ে কোনো নেই, রিস্ক কিংবা সার্টেনটি কোনো ইস্যু নেই। আর রিস্ক হচ্ছে ওই সিচুয়েশন যখন আমাদের হাতে পর্যাপ্ত ইনফরমেশন থাকবে। এখানে রিস্ক হচ্ছে আপনার 80% এন্ড 90% ফ্যাক্টর প্রবাবিলিটি। আমার প্রফিট হওয়ার প্রবাবিলিটিটাই হচ্ছে এখানে রিস্ক। আমি প্ল্যান এ যদি গ্রহণ করি 5000 টাকা পজিটিভ মার্কেটে হবে, আর যদি করোনা সিচুয়েশন থাকে দেন 3000 টাকা হবে। প্ল্যান বি হচ্ছে ছোট মার্কেট, দ্যাট মিনস যেখানে চাল, ডাল এগুলো বিক্রি করা হয়, আর এগুলো হচ্ছে সাউথ গোল্ড কিংবা ডায়মন্ডের মার্কেট। সেক্ষেত্রে আপনার এরকম পজিটিভ হলে 5000 টাকা, নেগেটিভ হলে 3000 টাকা আপনার লাভ হবে। সেক্ষেত্রে আমরা ক্যালকুলেট করে দেখলাম, আমরা যদি প্ল্যান বি গ্রহণ করি 3600 টাকা আমাদের মডারেট লেভেলে লাভ থাকে। কিন্তু আমরা যদি প্ল্যান এ গ্রহণ করি আমার ইদার 4000 টাকা অথবা 2400 টাকা লাভ হবে।
সুতরাং আমাদের রিস্ক রয়ে গেছে, আমরা লাভও করতে পারে অথবা কম লাভও হতে পারে। এটা হচ্ছে আমাদের রিস্ক সিচুয়েশন। প্ল্যান এ বি যদি গ্রহণ করি এটা হচ্ছে আমাদের জন্য, অথবা প্ল্যান এ যদি গ্রহণ করি এটা হচ্ছে আমাদের জন্য রিস্ক সিচুয়েশন। কোন সিচুয়েশনে যাব এবং সিদ্ধান্ত নিব তথ্যের আলোকে, এটা হচ্ছে আমাদের জন্য রিস্ক। সো when we have sufficient information to take decision, it is called decision making under risk. আমাদের কাছে পর্যাপ্ত ইনফরমেশন আছে, আমরা সিদ্ধান্ত নিব এটা প্রফিট হবে কি হবে না, এটা উপর এটা সিচুয়েশন উপর নির্ভর করে। ইট ইজ কল্ড রিস্ক সিচুয়েশন। এরপরে যদি আমরা দেখি এই বিষয়টা আমরা আবার একটু ক্লিয়ার করি। ডিসিশন মেকিং হচ্ছে আমাদের অনেকগুলো অল্টারনেটিভ থাকবে, তার ভিতর থেকে বেস্টটা চুজ করা হচ্ছে আমাদের ডিসিশন মেকিং। ডিসিশন মেকিং এর তিনটা সিচুয়েশন থাকে। একটা হচ্ছে সার্টেনটি, দ্যাট মিন্স আপনি যখন জানেন ভবিষ্যতে কি হবে সে অনুযায়ী সিদ্ধান্ত যখন গ্রহণ করেন সেটা হচ্ছে সার্টেন। যেমন আপনি কারো কাছে অথবা কোনো ব্যাংকে 50,000 টাকা রাখলে 5% 10% হারে ইন্টারেস্ট পাবেন, এটা হচ্ছে আপনার জন্য সার্টেনটি। আপনি যদি ব্যাংকে টাকা না রেখে ওই টাকা কারো ব্যক্তির হাতে রাখেন 20% ইন্টারেস্টে, এটা আপনি পেতেও পারেন নাও পেতে পারেন। এটা হচ্ছে তার বেঁচে থাকা এবং না থাকার উপর নির্ভরশীল। এটা হচ্ছে সম্পূর্ণ আনসার্টেন। ডিসিশন মেকিং আন্ডার রিস্ক, এটা হচ্ছে আপনার হাতে যখন এই ধরনের ইনফরমেশন থাকবে যে এটা হতেও পারে নাও হতে পারে। একটা ছিল হবে, একটা হলো হবে না, আমি জানি না হবে কি হবে না। একটা নিশ্চিত ছিলাম যে জানি হবে, আর একটা হচ্ছে হবে কি হবে না এটা আমি জানি না। এই সিচুয়েশন যখন থাকবে তখন সেই সিচুয়েশনকে বলা হয় ডিসিশন মেকিং আন্ডার রিস্ক। তিনটা সিচুয়েশনের মধ্যে যে কোনো একটা হতে পারে আপনি ইনভেস্টমেন্টের উপর ভিত্তি করে। দেন হচ্ছে অর্গানাইজেশনাল স্টেক হোল্ডার। স্টক হোল্ডার আর স্টেক হোল্ডার। স্টক হোল্ডার হচ্ছে ওই ব্যক্তি যারা প্রতিষ্ঠানের মূলত মালিক, যারা শেয়ারের মালিক, তাদেরকে বলা হয় স্টক হোল্ডার। স্টক হোল্ডার। আর স্টেক হোল্ডার হচ্ছে প্রতিষ্ঠানের সাথে যাদের স্বার্থ জড়িত তাদেরকে বলা হয় স্টেক হোল্ডার। যেমন আপনি প্রতিষ্ঠানের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পড়েন, এর স্টক হোল্ডার হচ্ছে সরকার, স্টেক হোল্ডার হচ্ছে আপনি, আমি, সরকার, টোটাল ওয়ার্ল্ড হচ্ছে স্টেক হোল্ডার। দ্যাট মিনস যার সাথে প্রতিষ্ঠানের স্বার্থ থাকে। একটা প্রতিষ্ঠান দ্যাট মিনস গ্লোব বায়োটেক, এই প্রতিষ্ঠানের স্টেক হোল্ডার হচ্ছে প্রতিষ্ঠানের মালিক, স্টক হোল্ডার যারা কাজ করে প্রতিষ্ঠানে তারা, এবং দেশের সকল জনগণ তারা, কারণ তারা দেশের উন্নয়নের জন্য কোনো কিছু প্রোডাক্ট তৈরি করে থাকে। এখন আপনি যদি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে বলেন এনএসটিইউ, স্টেক হোল্ডার কার কার স্বার্থ রয়েছে প্রতিষ্ঠানের সাথে? প্রতিষ্ঠানের স্টুডেন্টের স্বার্থ সবচেয়ে বেশি। দেন হয়েছে এলাকার কমিউনিটি, দেন হচ্ছে প্রতিষ্ঠানে যারা কর্মকর্তা কর্মচারী, শিক্ষক, ভাইস চ্যান্সেলর, এলাকার এমপি, তারপর দেশের সকল জনগণ, দেন হচ্ছে ওয়ার্ল্ড, কারণ নতুন নতুন তারা গবেষণার মাধ্যমে মানুষের কল্যাণ সাধন করে থাকে। যেমন কিছুদিন আগে নোয়াখালীর বুলু স্টেডিয়ামের পাশে বজ্রপানিতে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এর মাধ্যমে মানুষ সচেতন হচ্ছে যে এই পানি থেকে দূরে থাকার প্রয়োজন, যেভাবেই হোক রিফিল করা হোক না কেন, যেভাবেই আসুক না কেন, এ থেকে দূরে থাকতে হবে। আগে মানুষ এত সচেতন ছিল না। সুতরাং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের একটা স্বার্থ রয়েছে যে আমাদের উন্নয়নে এই প্রতিষ্ঠান কাজ করবে। সো স্টক হোল্ডার বলতে বোঝানো হয় যার সাথে প্রতিষ্ঠানের স্বার্থ রয়েছে তারাই হচ্ছে স্টেক হোল্ডার। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এখানে আপনি এক্সাম্পল হিসেবে যদি ধরেন তাহলে স্টুডেন্ট, টিচার, কর্মকর্তা, কর্মচারী অল আর স্টেক হোল্ডার। অর্গানাইজেশনাল কালচার। অর্গানাইজেশনাল কালচার হচ্ছে অর্গানাইজেশনাল যারা কাজ করে, দ্যাট মিনস নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদের ভিতর যে ভ্যালুস, রুলস, রেগুলেশন, দিস আর কল্ড অর্গানাইজেশনাল কালচার। যে নোয়াখালী বিজ্ঞান আর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটা কালচার হচ্ছে আপনাকে 70 মার্কের ফাইনাল পরীক্ষা দিতে হবে, এটা রুলস অনুযায়ী নির্ধারণ করা, এটা আপনি ব্রেক করতে পারবেন না, এটা হচ্ছে কালচার চলে আসে। এখন আপনি ক্লাসরুমে ক্লাস হতো, এখন ক্লাসরুম থেকে আপনি অনলাইনে ক্লাসে, এটার মধ্যে কোনো ধরা বাঁধা নিয়ম ছিল না, এটা হচ্ছে কালচার চলে আসে। আবার নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কালচার হচ্ছে প্রতি বছর প্রোগ্রামিং কন্টেস্ট আয়োজন করা, বিভিন্ন সিএসটি,
আইআইটি, আইসি এরা আয়োজন করে থাকে, এটা একটা কালচার চলে আসে। আবার আরেকটা কালচার হচ্ছে সকল ডিপার্টমেন্ট মিলে যৌথভাবে এরা একদিন আয়োজন করে, এটা কালচার চলে আসে। এই যে কালচারগুলো আয়োজন করা হয় এটা হচ্ছে সকলের মধ্যে শেয়ার ভ্যালুস এন্ড বিলিফস, সকলের মধ্যে যে বিষয়টা বিদ্যমান থাকে একটা প্রতিষ্ঠানের মাধ্যমে, সেটা হচ্ছে অর্গানাইজেশনাল কালচার। তাহলে এক কথা যদি আপনি বলেন অর্গানাইজেশনাল কালচার হচ্ছে প্রতিষ্ঠানে যারা আছে, দ্যাট মিনস বিদ্যমান স্টেক হোল্ডার, তাদের মধ্যে যে আচার আচরণ, দ্যাট ইজ দ্য বিহেভিয়ার অ্যামং দ্য পিপল অ্যান্ড দ্য ভ্যালুস অ্যামং দ্য পিপল উইদিন দ্য অর্গানাইজেশন ইজ কল্ড দ্য কালচার অফ দ্যাট অর্গানাইজেশন। এখন স্ট্রং কালচার কি, উইক কালচার কি? কালচার তো দুই ধরনের হতে পারে। স্ট্রং কালচার, স্ট্রং কালচার হচ্ছে ভ্যালুস, আপনার যে মূল্যবোধ, এটা ওয়ার্ডলি শেয়ারড, দ্যাট মিনস রিলিজিয়াস কালচার, এটা ওয়ার্ডলি শেয়ার করা হয়। আর ভ্যালুস যেটা খুবই লিমিটেড শেয়ার করা হয়, ভ্যালুস লিমিটেড টু এ ভেরি ফিউ, ইউজুয়ালি টু টপ ম্যানেজমেন্ট, অথবা একটা প্রতিষ্ঠানের কিছু লোকের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটাকে বলা হয় উইক কালচার। যেমন আপনি যদি মনে করেন যে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট, তারা নিয়মিত এডুকেশন ডিপার্টমেন্টে যারা স্টুডেন্ট, তারা এডুকেশন নিয়ে গবেষণা করবে, এটা হচ্ছে তারা লিমিটেড, ওই বিপুলের মধ্যে লিমিটেড থাকে, এটা হচ্ছে লিমিটেড। আর অথবা আইআইটি, আইআইটি আপনাদের কাজ হচ্ছে প্রোগ্রামিং কন্টেস্ট আয়োজন করা, আইআইটি, আইসি, সিএসটি, এই তিনটে ডিপার্টমেন্টের মধ্যে সীমাবদ্ধ, এটা হচ্ছে উইক কালচার। এখন স্ট্রং কালচার হতে যদি সমগ্র ইউনিভার্সিটির মধ্যে এটা বিস্তৃত থাকতো, দেন ইট উইল বি টার্মড অ্যাজ স্ট্রং কালচার। আবার কালচার কনভেস কনসিস্টেন্ট মেসেজ অ্যাবাউট হোয়াট ইজ ইম্পর্ট্যান্ট, কোনটা গুরুত্বপূর্ণ সে বিষয়ে একটা গুরুত্বপূর্ণ মেসেজ বহন করে থাকে। এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইটি কনটেস্ট, এটা হচ্ছে ওই তিনটে ডিপার্টমেন্টের জন্যই একটা বেশি গুরুত্বপূর্ণ, অন্য সব ডিপার্টমেন্টের জন্য তেমন গুরুত্বপূর্ণ। অন্য সব ডিপার্টমেন্টের জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে ফাইনাল পরীক্ষা অ্যারেঞ্জ করে, যেটা সবাই আয়োজন করে, এর জন্য এটা হচ্ছে ফাইনাল পরীক্ষা অ্যারেঞ্জমেন্ট হচ্ছে স্ট্রং কালচার। আর আইটি কন্টেস্ট আয়োজন করা হচ্ছে উইথ কালচার। যেমন এখানে বলা হয়েছে কালচার টেন্স কন্ট্রাডিক্টরি মেসেজ অ্যাবাউট হোয়াট ইজ ইম্পর্টেন্ট। যেমন আপনার কাছে আইটি কন্টেস্ট অ্যারেঞ্জ করা ইম্পর্টেন্ট, কিন্তু আপনি ইংলিশ ডিপার্টমেন্ট কিংবা বিএলডব্লিউএস এর কাছে যান, তাদের কাছে এটা কোনো গুরুত্বই নেই, এর জন্য এটা হচ্ছে তাদের কাছে উইথ কালচার। Most employee can tell stories about company story and heroes. Most employer can tell, যখন একটা কালচার স্ট্রং হবে তখন ওই কোম্পানি বা প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের অনেক বেশি কথাবার্তা বলবে। যেমন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়, এর ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই মানুষ বেশি বলে থাকে, কারণ এটা হিস্ট্রিটা অনেক লং, এর কালচারটা অনেক বেশি স্ট্রং। আর নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কিংবা আপনি কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এর ভিতরে দেখুন এই কালচারটা খুব কম, কারণ এই বিষয়ে মানুষ কথা একটু কম বলে থাকে এবং নতুন হওয়ার কারণে, এজন্য এটাকে বলা হয় উইক কালচার। ব্যক্তি অথবা প্রতিষ্ঠানের হিস্ট্রি সম্পর্কে খুব লিটল নলেজ আছে। এমপ্লয়েজ স্ট্রংলি আইডেন্টিফাই উইথ কালচার, একজন ব্যক্তিকে আপনি চিহ্নিত করতে পারেন তার কালচার দ্বারা। যেমন আপনার আইআইটি ডিপার্টমেন্টের স্টুডেন্ট, আপনাকে আইডেন্টিফাই করা হবে আপনার প্রোগ্রামিং সম্পর্কে কতটা ডেপথ নলেজ আছে তার উপর ভিত্তি করে। আর উইক কালচার হচ্ছে আপনার ওই বিষয়ে পর্যাপ্ত যদি জ্ঞান না থাকে। যেমন আপনি যদি বলেন ইংলিশ ডিপার্টমেন্ট, তারা কম্পিউটার চালাতে জানে, তার কম্পিউটারের যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কিভাবে কাজ সম্পাদন করতে, এই বিষয়ে তাদের পর্যাপ্ত জ্ঞান নেই, এজন্য ওই তাদের ভিতরে এই কালচারটা, প্রোগ্রামিং কালচারটা উইক। কালচার হচ্ছে আপনার ভ্যালুস, মূল্যবোধ, আপনি কি করেন, বিহেভিয়ার, এভরিথিং। A strong connection between shared values and behaviors. A strong connection between shared values. আপনি যে ভ্যালুগুলো শেয়ার করে থাকেন, দেখেন প্রোগ্রামিং যে কন্টেস্ট গুলো আয়োজন করে থাকেন, ইন্টার ডিপার্টমেন্টে স্ট্রং কানেকশন থাকে, অথবা অন্য ইউনিভার্সিটির সাথে আপনার কানেকশনটা অনেক স্ট্রং থাকে, কিন্তু আপনার মধ্যে যদি কালচারটা উইক হয়ে থাকে, আপনার কানেকশনটা অত স্ট্রং হয় না। যেমন আপনি যদি
BLWS এর সাথে আপনি প্রোগ্রামিং কন্টেস্টের কথা চিন্তা করেন, they will have no connection because they have no values, তাদের কাছে এটা মিনিংলেস। তাহলে স্ট্রং হচ্ছে আপনার কাছে খুব গুরুত্ব বহন করবে ব্যক্তি, প্রতিষ্ঠান, অথবা আপনার কাছে মেসেজটা আপনার কাছে গুরুত্বপূর্ণ হবে, আপনি নিজেকে আইডেন্টিফাই করবেন ওর দ্বারা। যেমন আপনি আইআইটি অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে পড়েন, আপনি নিজেকে আইডেন্টিফাই করবেন আপনি একজন প্রোগ্রামার হিসেবে ভালো। কিন্তু যারা ইংলিশ ডিপার্টমেন্টে পড়ে তারা নিজেদেরকে আইডেন্টিফাই করবে লিটারেচার, ইংলিশ সাহিত্যে পারদর্শী হিসেবে। তাদেরকে যদি বলেন যে আপনি আইআইটিতে কতটা দক্ষতা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সেটা তার জন্য উইক কালচার হয়ে যাবে। এটা হচ্ছে বেসিক্যালি ডিফারেন্স বিটুইন স্ট্রং অ্যান্ড উইক কালচার। আর কালচার হচ্ছে একটা প্রতিষ্ঠানের শেয়ার ভ্যালুস, বিলিফস অ্যান্ড বিহেভিয়ার অ্যামং দ্য পিপল। দিস আর অল কালচার। ট্রিটিং এ কাস্টমার রেসপন্সিভ কালচার। এখন একটা প্রতিষ্ঠানে অনেক কাস্টমার থাকে। এখন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কাস্টমার কারা? আপনাদের কাস্টমার হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান যারা আপনাদেরকে হায়ার করে থাকে প্রোডাক্ট হিসেবে আপনাদের দিয়ে কার্য সম্পাদনের জন্য। এখন কিভাবে কাস্টমার রেসপন্সিভ কালচার ক্রিয়েট করা যায়, এর জন্য কতগুলো সাজেশন রয়েছে, ক্যারেক্টারিস্টিক আছে। টাইপ অফ এমপ্লয়ি: hire people with personalities and attitude consistent with customer service, friendly, attentive, enthusiastic, passionate, and good listening skill। কোন ধরনের এমপ্লয়ি হইতে হবে সেটার উপর ভিত্তি করে আপনি যাদের গুড পার্সোনালিটি আছে এবং অ্যাটিটিউড কনসিস্টেন্ট উইথ কাস্টমার সার্ভিস। আপনি যখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবেন তখন আপনাদের পার্সোনালিটি হতে হবে এমন যে আপনি প্রোগ্রামে খুব দক্ষ। কাস্টমারের সাথে ফেস টু ফেস কথা বলা আপনার জন্য গুরুত্বপূর্ণ না। ফেস টু ফেস কথা বলবে যা মার্কেটিং এর উপরে ডিবিএতে করে তারা। আপনি কাজ করবেন ব্যাক অফিসে, আপনি প্রোগ্রামিং করবেন, আপনি প্রোগ্রাম করে কোনো সলিউশন বের করে দিবেন। এই ক্যারেক্টারিস্টিক্স হলে আপনি আপনার ক্ষেত্রে দক্ষ। কিন্তু যারা মার্কেটিং এর পিপল তারা এই সবগুলো ক্যারেক্টারিস্টিক্স থাকতে হবে। আপনার পার্সোনালিটি থাকতে হবে, আপনি প্রোগ্রামে দক্ষ, অ্যাটিটিউড থাকতে হবে, আপনি আপনার কোনো কঠিন কোনো প্রবলেম আপনার কাছে তুলে দেওয়া হবে, আপনি এটা সলিউশন করে দিবেন। এটা হচ্ছে আপনার জন্য সাজেশন। টাইপ অফ জব এনভায়রনমেন্ট: design jobs so employee have as much control as possible to satisfy employers, to satisfy customer without rigid rules and procedure। জব এনভায়রনমেন্ট এমন হইতে হবে যেখানে ধরাবাঁধা অনেক রুলস থাকে। যেমন আপনি যখন একজন প্রোগ্রামার হবেন আপনি ধরাবাঁধা রুলসে কাজ করতে আগ্রহী হবেন না। এই রুলস গুলো যখন রিজিড না হয় কাস্টমার এমপ্লয়ার ফ্রেন্ডলি হবে, দেন ইট ইজ কল্ড কাস্টমার রেসপন্সিভ কালচার। এম্পাওয়ারমেন্ট বলতে বোঝানো হয় আপনাদেরকে কাজ করার, ডে টু ডে কাজ এবং ডিসিশন নেওয়ার ক্ষমতা দেওয়া। যেমন আপনি একটা প্রোগ্রাম রান করতেছেন এবং আপনি সমস্যার সমাধান করেন, আপনি আপনার মতো করে রান করে সলিউশন বের করে দেবেন। এক্ষেত্রে টপ ম্যানেজমেন্ট যদি আপনাকে বেশি ইনফ্লুয়েন্স করে যে আপনি এই পদ্ধতিতে অবলম্বন করেন, সাপোজ আপনাকে বলা হলো আপনি রিগ্রেশন করেন আর সে বললো যে আপনি ক্লাসিফিকেশনের মাধ্যমে সমস্যার সমাধান করেন, তখন সেটা আপনার জন্য অনেক টাফ হয়ে যায়। আপনার বলা হয় যে আপনি মাল্টিনোমিয়াল রিগ্রেশন করেন কিন্তু আপনি দেখেছেন মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন করেন, আপনি লিনিয়ার রিগ্রেশনের দিকে এই আপনি দেখলেন লিনিয়ার রিগ্রেশনের মাধ্যমে সমস্যার সমাধান করা অনেক ইজি হয় কারণ ডেটার ধরন অনুযায়ী। সেটা যদি আপনাকে না দেওয়া হয় দেন ইউ ক্যান নট ওয়ার্ক। এই জন্য বলা হয়েছে কাস্টমার রেসপন্সিভ হইতে হইলে আপনার এমপ্লয়িকে ফ্যাসিলিটিস দিতে হবে ডিসিশন নেওয়ার, প্রবলেম সলভ করার জন্য। রোল ক্লিয়ারিটি: আপনার কি রোল প্রতিষ্ঠানে, আপনার কাজ কি, আপনি কি করবেন এটা ক্লিয়ার হইতে হবে। দ্যাট মিন্স আপনার কাজ হচ্ছে প্রোগ্রাম ডেভেলপ করা। এখন আপনি যদি বলেন, আপনাকে যদি বলা হয় আপনি কাস্টমার সার্ভিস দিবেন, কাস্টমারের সাথে কন্ট্যাক্ট করবেন, ইট ইজ নট ইউর রোল। এখানে যেটা বলা হয়েছে রিডিউস আনসার্টেনটি অ্যাবাউট হোয়াট সার্ভিস কন্ট্রাক্ট এমপ্লয়ি ক্যান অ্যান্ড ক্যান নট ডু by continuing training on product knowledge, listening and other behavior skill। রোল এখানে বলা হয়েছে সার্ভিস কন্ট্রাক্ট এমপ্লয়ি, সেক্ষেত্রে আপনাকে বলা হয় না, আপনি তো মূলত সফটওয়্যার ইঞ্জিনিয়ার ব্যাক অফিস কাজ করবেন। সার্ভিস কন্ট্রাক্ট এমপ্লয়ি প্রোডাক্ট নলেজ থাকতে হবে, একটা প্রোডাক্ট যখন সেল করে তার পর্যাপ্ত নলেজ থাকতে হবে, লিসেনিং
সে শুনবে এবং তার বিহেভিয়ার স্কিল স্ট্রং হবে। আর রোল ক্লিয়ারিটি আপনাদের ক্ষেত্রে যেটা ভালো হয়, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আপনার রোল হবে আপনি প্রবলেম সলভ করে দিন, আপনাকে প্রবলেমের কথা বলা হবে। আপনার রোল হচ্ছে আপনি প্রবলেম পেয়েছেন এবং সে অনুযায়ী আপনি সমাধান করে দিবেন, এটা হচ্ছে আপনার জন্য রোল ক্লিয়ারিটি। কনসিস্টেন্ট ডিজায়ার টু স্যাটিসফাই অ্যান্ড ডিলাইট কাস্টমার। আপনার প্রতিষ্ঠানের বস কিংবা আপনার সমস্যা সমাধানের জন্য আপনাকে ডিজায়ার থাকতে হবে, ইয়েস আই উইল ডু দ্য বেটার জব। আউটসোর্সিং এর মাধ্যমে আপনি প্রোগ্রামিং সমস্যা সমাধান করতে পারবেন, অথবা আপনি অন্য কোনো ব্যক্তির মাধ্যমে সমস্যার সমাধান করতে পারেন, কিন্তু আপনার কনফিডেন্স থাকতে হবে, ইয়েস আই উইল ডু মাই জব অ্যান্ড স্যাটিসফাই দ্য কাস্টমার। এটা হচ্ছে আপনার কনসিস্টেন্ট ডিজায়ার টু স্যাটিসফাই অ্যান্ড ডিলাইট কাস্টমারের নীতি। দেন হচ্ছে হোপ স্টেট। কালচার অনুযায়ী মানুষ বিভিন্ন ধরনের বিহেভ করে থাকে, বিভিন্ন দেশে বিভিন্ন ধরনের কালচার রয়েছে, এর উপর ভিত্তি করে হোপ স্টেট তার কালচারাল ডাইমেনশন দিয়েছে, সেটাকে বলা হয় হোপ স্টেট কালচারাল ডাইমেনশন। হোপ স্টেট কালচারাল ডাইমেনশন। হোপ স্টেট তার কালচারাল ডাইমেনশনের কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করেছেন। মানুষ তার অবস্থান এবং দেশ ভেদে বিভিন্ন ধরনের কালচারের সাথে অ্যাডপ্ট হয়ে থাকে, সে অ্যাডপশনের উপর ভিত্তি করে হোপ স্টেট এগুলোর নাম দিয়েছে। একটা হচ্ছে নাম্বার 1 হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম অ্যান্ড নাম্বার 2 হচ্ছে কালেকটিভিজম। ইন্ডিভিজুয়ালিজম হচ্ছে পিপল লুক আফটার দেয়ার ওন ফ্যামিলি অ্যান্ড ইন্টারেস্ট। এখানে আমরা যদি লিখি ইন্ডিভিজুয়াল, এভাবে লিখেছেন ইন্ডিভিজুয়ালিজম and collectivism, এটা হচ্ছে নাম্বার 1। নাম্বার 1 এ তিনি বলেছেন এমন সোসাইটি আছে যেখানে প্রত্যেক ব্যক্তি তার নিজের স্বার্থ এবং পরিবারকে গুরুত্ব দিয়ে কাজ করে থাকে। যেমন আমরা প্রিন্সিপাল অফ ম্যানেজমেন্টে বলেছিলাম ইউনিট সাবঅর্ডিনেশন অফ সেলফ ইন্টারেস্ট অথবা সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট, সেই বিষয়টা এখানে বলা হয়েছে ইন্ডিভিজুয়ালিজম, কিন্তু সে এখানে সে সাবঅর্ডিনেট করে না, সে তার নিজের গুরুত্বকে এবং পরিবারের গুরুত্বকে প্রাধান্য দিয়ে থাকে। আর কালেকটিভিজম হচ্ছে সকলের গুরুত্বকে প্রাধান্য দিয়ে থাকে, দ্যাট মিনস পরিবারের আগে হচ্ছে প্রতিষ্ঠান, যেমনটা বলা হয় ব্যক্তির আগে দেশ বড়, দেশের আগে পৃথিবী বড়। আর বাংলাদেশে অনেকেই বলে যে সমাজের আগে প্রতিষ্ঠান বড়, প্রতিষ্ঠানের চেয়ে ব্যক্তি বড়। কালেকটিভিজমের ক্ষেত্রে বলা হচ্ছে পিপল এক্সপেক্ট দ্য গ্রুপ টু লুক আফটার অ্যান্ড প্রোটেক্ট দেম, আর ইন্ডিভিজুয়াল হচ্ছে লুক দেয়ার ওন অ্যান্ড ফ্যামিলি ইন্টারেস্ট। আর কালেকটিভিজম হচ্ছে প্রতিষ্ঠানের উদ্দেশ্যকে প্রদান করে দেখা। ইন্ডিভিজুয়ালিজম ফলো করা হয় ইউনাইটেড স্টেট, কানাডা, অস্ট্রেলিয়া, তারা সবাই ব্যক্তি কেন্দ্রিক, এর জন্য ওরা হচ্ছে ক্যাপিটালিজম। আবার কালেকটিভিজম হচ্ছে থাইল্যান্ড, মেক্সিকো, এরা ফলো করে থাকে, এরা হচ্ছে মূলত সোশ্যালিজম, সবকিছুর মালিক হচ্ছে গভর্নমেন্ট। আর এই দুইটার মাঝামাঝি অবস্থান করে থাকে জাপান, যারা ইন্ডিভিজুয়ালিজম কালেকটিভিজম দ্যাট মিনস মিক্সড ইকোনমিক সিস্টেম ফলো করে থাকে। দেন হচ্ছে পাওয়ার ডিস্টেন্স। নাম্বার 2 পাওয়ার ডিস্টেন্স। পাওয়ার ডিস্টেন্স হচ্ছে আপনার কি পরিমাণ পাওয়ার আছে, দ্যাট মিনস আপনি মানুষকে প্রভাবিত করার ক্ষমতা কতটুকু। কিছু কিছু মানুষ আছে যারা অন্যকে বেশি প্রভাবিত করার ক্ষমতা থাকে, তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আবার কিছু সিচুয়েশন আছে যারা অন্যকে প্রভাবিত করার ক্ষমতা নেই, তাদেরকে ওইভাবে গুরুত্ব দিয়ে থাকেন। যেমন বলা হয়েছে অ্যাকসেপ্ট ওয়াইড ডিফারেন্সেস ইন পাওয়ার
great deal of respect for those in authority. যাদের অথরিটি রয়েছে, দ্যাট মিনস কর্তৃত্ব রয়েছে, তাদের পাওয়ারকে অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকে হাই পাওয়ার ডিস্টেন্স। আর লো পাওয়ার ডিস্টেন্স play down inequalities. Employees are not afraid to approach nor run in. এখানে হাই পাওয়ার ডিস্টেন্স হচ্ছে আপনার বসের প্রতি আপনি অনেক বেশি ভীত এবং তাদেরকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। আর লো পাওয়ার ডিস্টেন্স হচ্ছে আপনার বস কিংবা আপনি, আপনাদের মধ্যে কোনো ডিফারেন্স নেই, আপনারা প্রত্যেককে মোরাললেস সেম ভাবে দিয়ে থাকেন। এখানে পাওয়ার ডিস্টেন্স বলতে বোঝানো হয় হাই পাওয়ার ডিস্টেন্স। and low power distance. হাই পাওয়ার ডিস্টেন্স হচ্ছে যখন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতনকে, দ্যাট মিনস বসকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং তার অথরিটিকে বেশি গুরুত্ব দিয়ে থাকে। আর লো পাওয়ার ডিস্টেন্স হচ্ছে প্রতিষ্ঠানের বস এবং অধস্তন প্রত্যেকে কেউ কাউকে এত বেশি গুরুত্ব দিয়ে থাকে না, সবাই হচ্ছে একই মাপকাঠিতে সবাই সবাইকে বিচার করে থাকে। দিস ইজ কল্ড লো পাওয়ার ডিস্টেন্স। হাই পাওয়ার ডিস্টেন্সের কান্ট্রি হচ্ছে মেক্সিকো, সিঙ্গাপুর, ফ্রান্স। লো পাওয়ার ডিস্টেন্সের কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেটস, সুইডেন। এসব দেশে আপনি প্রতিষ্ঠানের বস হলেও যা, আপনি সাবঅর্ডিনেট হলেও তা, প্রত্যেকের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আছে এবং প্রত্যেকে যার যার অবস্থান অনুযায়ী কার্য সম্পাদন করে থাকে। হাই আনসার্টেনটি অ্যাভয়েডেন্স, এখানে বলা হয় আনসার্টেনটি অ্যাভয়েডেন্স। আমরা যদি বলি নাম্বার 3, একটা শ্রেণী পিপল আছে যারা সবসময় নিজের হয়ে কাজ করে, সেটা হচ্ছে ইন্ডিভিজুয়ালিজম। যারা প্রতিষ্ঠানকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তারা হচ্ছে কালেকটিভিজম। যারা পাওয়ার ডিস্টেন্স, হাই পাওয়ার ডিস্টেন্স হচ্ছে যারা প্রতিষ্ঠানকে বসকে বেশি গুরুত্ব দিয়ে থাকে তারা হচ্ছে হাই পাওয়ার ডিস্টেন্স ফলো করে, যেমন বাংলাদেশ। লো পাওয়ার ডিস্টেন্স যারা প্রতিষ্ঠানের বস কিংবা অন্য যে কেউ হোক না কেন তাদের গুরুত্ব তার কাছে বেশি বহন করে না, প্রতিষ্ঠানের সবাই সমান, ফেয়ার অ্যান্ড ইকুইটি বহন করে, সেটা হচ্ছে লো পাওয়ার ডিস্টেন্স। দেন আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে আনসার্টেনটি অ্যাভয়েডেন্স। নাম্বার 3, অ্যাভয়েডেন্স। আনসার্টেনটি অ্যাভয়েডেন্স এর ক্ষেত্রে দুইটা বিষয় থাকে। একটা পিপল হচ্ছে হাই আনসার্টেনটি অ্যাভয়েডেন্স, তারা সবসময় আনসার্টেন, দ্যাট রিস্ক গ্রহণ করতে চায় না, তারা সবসময় মডারেট নিতে চায়। যেমন আপনাদের একটা সিচুয়েশন ছিল, আমি বলেছিলাম ডিসিশন মেকিং আন্ডার রিস্কে। যখন আপনি 50,000 টাকা বিনিয়োগ করেছেন বড় মার্কেটে, তখন আপনার ফেভারেবল মার্কেট সিচুয়েশন থাকলে 5,000 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে। তেমনি ভাবে আপনার 3,000 টাকা লাভ হওয়ার সম্ভাবনা আছে, যার প্রবাবিলিটি 80%। তেমনি ভাবে আপনি যদি 5,000 টাকা ওখানে ইনভেস্ট না করেন, অন্য মার্কেটে ইনভেস্ট করেন, সেক্ষেত্রে আপনার 4,000 টাকা লাভ হওয়ার সম্ভাবনা থাকে এবং আপনার প্রবাবিলিটি হচ্ছে 90%। এখন হাই আনসার্টেনটি অ্যাভয়েডেন্স যারা, তারা করবে কি, তারা সবসময় যেখানে রিস্ক কম সেখানে ইনভেস্ট করবে, দ্যাট মিনস ছোট মার্কেটে ইনভেস্ট করবে। হাই আনসার্টেনটি অ্যাভয়েডেন্স যারা হাই আনসার্টেনটি অ্যাভয়েডেন্স will look for opportunity